দেখি আমি পর্দাশীলভাবে বড় করবো, মাদ্রাসায় পড়াবো, এই একটা স্বপ্ন আমার জীবনে। আমি অন্য কোনো স্বপ্ন আর ওরে নিয়ে দেখি না, শুধু আমি এই একটা স্বপ্ন দেখি। ওরে নিয়ে আমি যেতেছিলাম মহাখালী যাওয়ার সময় আমি বাস 10 নম্বর দাঁড়াইছি বাসের জন্য, ধরেন 1 ঘন্টা নাগাদ। তখন বাস পাইতেছিলাম না পাওয়াতে আমি বললাম না, যেহেতু বাস পাইতেছি না তো মেট্রো রেলে চলে যাই, হয়তো 2 টাকা বেশি নেবে এই আর। তো মেট্রো রেলে যাবো, মেট্রো রেলে যাওয়ার জন্য গাড়িতে মেট্রো রেলে উঠছি। ওঠার পরে ওই ডিবি বাই মেট্রো রেলে আগে থেকে মেট্রো রেলটা আমি আগারগাঁও নামবো। আগারগাঁও যদি আমি না নামি তাতে মহাখালী যেতে পারবো না। আগারগাঁও নামার জন্য আমি আগারগাঁও করছি, নামছি মানে ডান পাশে আগারগাঁওয়ের লিফটটা ডান পাশে খুলে এটা আমি জানি না। তা আমি বলতেছি মেট্রো রেল এসে দাঁড়াইলো, দরজাটা খুলে না কেন? তা এবারে কাকু বলতেছে দরজাটা তো বাম পাশে খুলে, আপনি বাম দিকে যান। ওই ভাই বলতেছে তাহলে চলেন, আপনি আমার সাথে চলেন, আমি নামাই দিই। তা ভাই আমার নামাই দিয়ে 100 টাকা দিচ্ছে, ওরা আইসক্রিম কিনে দিচ্ছে, আবার আমার মহাখালী বাসে উঠাই দিচ্ছে। তারপরে আমি মহাখালী গেছি, কাজ শেষ করে মহাখালীতে 10 নম্বরে গেছি। যাই 10 নম্বর আমি হোটেলে বসে ভাত খাইছি। খাওয়ার পরে আমার এক পরিচিত ভাই, আমি বিলটা দিতেছি তখনই উনি গেছে, বিলটা আপনার দিতে হবে না, আমি বিলটা দিয়ে দিতেছি। তো ওই ভাই বিল দিচ্ছে, দিয়ে পরে বলতেছে আপা আর কিছু খাবেন? আমি বলছি না ভাই এখন আর কিছু খাবো না, মাত্র ভাত খাইছি। তো অনেক জোরাজোরি পরে আমি একটা রং চা খাইছি, যতক্ষণ সময় লাগছে আর কি। অনেক চকলেট কিনে দিচ্ছে, উভয় বসে চকলেট খাইছি। তখন আমি বললাম আম্মা চলো আমরা এখন চলে যাই। আমার পরিচিত ভাইটা বললো আমার এক বন্ধু আছে, ওই জুতো কিনে দেবো, জুতো নাই, আর জুতো কিনে দেবো, আপনি একটু দাঁড়ান। আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে মেট্রো রেলের ওই বাড়িটা, ভাই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে আসছি, আপনার কোনো ভাড়া নেওয়ার সমস্যা হইতেছে, চলেন আপনার বাসায় যাই, এটা আমি একটু মীমাংসা করে দিয়ে আসি। আচ্ছা যান। পরে গেছে ওই ভাই আমার সাথে আসছে, আসে ম্যানেজারের সাথে কথাবার্তা বলছে, ওই ভাড়া নিয়ে কথাবার্তা বলার পরে উনি আমাকে বলতেছে আপনার এনার্জি কাজ করতে। আমি হয়তো ভাবছি উনি মনে হয় 10 নম্বর কোনো নেতাটা বলবে, এটা আমি এনার্জি পাঠিয়ে দিচ্ছি। যার পরে আমি বলতেছি ভাই দেখেন আমার এই মেয়েটা নিয়ে আমার অনেক সমস্যা আছে, ফেসবুকে এমন এমন ছবি একজন মহিলা এরকম দিচ্ছে মাইয়াটুকু আমার না, আমার চেয়ারের সাথে মিলে না, দেখেন ওর আইডি কার্ড টেকার কার্ড আছে আমার কাছে। তো উনি দেখার পরে উনি সব দেখার পরে আবার আমি যে বাসায় কাজ করি ওই মহিলার সাথে উনি কথা বলতেছে আমি জানি না। ধরো ওই মহিলাটা কিছু ওনার বাসায় যায় সব তদন্ত করে দেখা যায় বাচ্চাটা আমার। দেখার পরে উনি বলতেছে উনি ওইখানে মানে আমাকে একটা ভয় দেখাইলো যে আপনাকে বেশি বলে থানায় দিয়ে দেবো, এত কথা বলেন না, আপনাকে থানায় দিয়ে দেবো, আমাকে এই ভয়টাকে দেখাইলো। তারপর উনি চলে গেছে। আমি তো কী করছি, তাই আমার ওই খালা বললো যে তোর স্বামী তো ফেসবুকে ছেড়ে দিচ্ছে, এখন যে কোনো সময় তারা পুলিশে ধরতে পারে, এটা আমাকে বলছে। তাই উনি আবার আমাকে ভয় দেখাচ্ছে আপনাকে থানায় দিয়ে দেবো, এটা আমি একটু ভয় পাইছি। আমি কী অপরাধ রাখলাম, আমি কেন পুলিশ ধরবো? আমি তো কোনো অন্যায় করি নাই যে এই জন্য আমাকে পুলিশে ধরবো, কোন কারণে ধরবো, কী করলাম, মানে মনে একটা চিন্তা পরে এই নিয়ে মানে পরে এই ছবিটা উনি ছেড়ে দিচ্ছে, মানে মাঝখানে হয়েছে আগের গান আমার পরে উনি বলছে আপনার বাচ্চাটা একটা গ্রুপ, আপনার বাচ্চাটা একটা ছবি তুলতে চাই, পরে একটা ছবি তুলছে, ওই ছবিটা আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দিতে আমার এত কিছু হইতেছে, এখন পর্যন্ত আমি এই বিভ্রান্তিতে ভুগতেছি। আমি এবং আমার মাইয়া এই বিভ্রান্তিতে ভুগতেছে, এবং আমার মাইয়াটা এখন পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে, এমন কথাই হয়ে যাচ্ছে। আমি যে কাজগুলো করতাম আমার কাজগুলো চলে গেছে, পরিবর্তনের মতো এইটুকুই আগে যা হইতে চলতে পারছে ওখানে আমি সেটাও চলতে পারতেছি না, এমন পরিবর্তন আমাকে করে দিচ্ছে। আমার আত্মীয় স্বজন আমাকে একদিন একবেলা 2 বেলা 3 বেলা খাওয়াবে, আমাকে সারা জীবন খাওয়াবে না, আমি সারা জীবন এখন আমি কী করবো বলেন? এই বিভ্রান্তির মধ্যে আমাকে ফেলাইছে, এখন আমি কী করে খাবো, কী করে চলবো? আমার যা আছে টাকা পয়সা নাই, আমি অর্থভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল, দেখা যায় আমার পিছনে কেউ নাই, হয়তো ভাবছে এটা নরম একে সবাই করা যাবো, উনি কিছু করতে পারবো, প্রতিবাদ করতে পারবো না। আর বড় লোকের কাছে গেলে তো বড় লোকের প্রতিবাদ করতে পারবে, কারণ ওনার টাকা পয়সা আছে, ওরা এমন ছেলে মামলাও করতে পারে, বড় ধরনের কিছু করতে পারে, এজন্য ওদের কোনো ই হয় না। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের
কথা কি, মানে তারা আপনাকে কিভাবে কোনো সাহায্য করেছে বা? হ্যাঁ, ওরা আমাকে যথেষ্ট সাহায্য করতেছে, কারণ ওদের একটা সংসার আছে। আমাকে বুঝতে হবে আমরা গরিব, আমরা আজকে কাজ করতে পারলে খাইতে পারবো, পেটে বাদ যাবে। আজকে যদি কাজ না করতে পারি তাহলে কালকে আমার পেটে বাদ যাবে না। তাহলে আমার বিচারে, কারণ আমার চাকরিদারও গরিব, ওরাও কাজ কাম করে খায়, ওরা ওদেরও তো একটা সংসার আছে, ওদের মাইয়া ফুল আছে, তাদেরকে দিয়ে যদি কিছু বাঁচে তাহলে হয়তো আমাকে দিতে পারবে। 10 টাকা আনছি, 10 টাকা 2 টাকা বাঁচে, 2 টাকা ওদেরতেই, তাহলে আমাকে দিবে। ওদের যদি সংসার ওরা চালাতে না পারে তাহলে আমাকে কোত্থেকে দিবে এটা বলে। ওরা যদি চলতে না পারে তাহলে আমাকে কোত্থেকে খাওয়াবে। আপনার মেয়েটা যথেষ্ট সুন্দর, আল্লাহ বানিয়েছে, তাকে নিয়ে কি ইচ্ছা আছে? সবসময় স্বপ্ন দেখি আমি পর্দাশীলভাবে বড় করবো, মাদ্রাসায় পড়াবো, এই একটা স্বপ্ন আমার জীবনে। আমি অন্য কোনো স্বপ্ন আর নিয়ে দেখি না, শুধু আমি এই একটা স্বপ্ন দেখি যে আমি মাদ্রাসা লাইনে পড়াবো, পর্দায় আড়ালে বড় করবো। আমার মেয়েটা পর্দার আড়ালে বড় হবে, 8-10টা মানুষ ওরা দেখতে পারবে না, 8-10টা মানুষ ওকে একটা বাজে কমেন্টস করতে পারবে না, 8-10টা মানুষ ওকে কোনো রকম একটা চর্চা করতে পারবে না যে অমুক মেয়েটা এরকম, তমুক মেয়েটা এরকম, এরকম যাতে না করতে পারে। আমি সেই জন্য আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই। হ্যাঁ, একটু কাজ করে যে মেয়েটা আমার একটু স্মার্ট, একটু হয়তো দেখা যাবে বড় হলে আর একটু স্মার্ট হবে। যখন নিজে গুছাইতে পারবে তখন দেখা যাবে আমার মেয়েটা একটু স্মার্ট হয়েছে, এটা একটু গর্ববোধ করি। তারপরে আরেকটা বিভ্রান্তিত বোধ যে মানুষ যত সুন্দর হোক, সুন্দর হলেই কিন্তু হয় না, তার গুণ থাকতে হবে। মানুষ আগে দেখবে তার গুণটা কি আছে, তার গুণ দেখে তারপর বিচার করবে অমুকের গুণ আছে, চরিত্র ভালো।